মর্নিং স্টুডেন্টস, কেমন আছো সবাই? প্রথমে আমার পরিচয়টা দিয়ে নেই। আমার নাম রাবেয়া আক্তার। আমি ক্লাস 6-এর বিজ্ঞান ক্লাস নেওয়ার জন্য আসছি। তার মানে হচ্ছে তোমাদের সাথে আজকে আমার বিজ্ঞান ক্লাস। এর মধ্যে নিশ্চয়ই প্রথম অধ্যায়টা তোমরা পড়ে ফেলেছো। তাহলে আমরা দ্বিতীয় অধ্যায় থেকে শুরু করি। সবাই বই খোলো। পৃষ্ঠা নাম্বার হচ্ছে 11। আচ্ছা, সবাই খুলেছো বই? এখানেও দেখো আমি লিখেছি দ্বিতীয় অধ্যায় জীবজগৎ। সবাই বই দেখেছো? দেখো, প্রথমে খুব সুন্দর কিছু ছবি আছে। পড়াটা আমরা পরে দেখছি, আগে ছবিগুলো দেখি। সুন্দর কিছু ছবি আছে, একটা বাটি আছে, একটা মাছি, পাখি, মানে ভ্যারাইটি কিছু আছে, একটা টেবিল, চেয়ার, কলম, তাই না? এগুলো কি? আচ্ছা, এগুলো হচ্ছে আমাদের অধ্যায় আজকে আমরা যা পড়বো তার সাথে সম্পৃক্ত। যেমন আমাদের অধ্যায়টার নাম হচ্ছে জীবজগৎ। জীব জিনিসটা কি? জীব হচ্ছে, তোমরা কম বেশি কিছু জানো, সেটা হচ্ছে যাদের জীবন আছে। জীবন আছে। কাদের জীবন আছে? আমাদের জীবন আছে। জীবন আছে, আমাদের আছে। এই ছবিগুলোর মধ্যে কার আছে? মাছি আছে, পাখি আছে, মশা আছে। কিন্তু বাকি যে জিনিসগুলো, ওগুলো হচ্ছে জড় পদার্থ, যেমন বাটি, টেবিল, গ্লাস এক্সেট্রা, কলম এক্সেট্রা। ঠিক আছে, এই সম্বন্ধে তো মোটামুটি তোমাদের আইডিয়া আছে। আমি জাস্ট জড় লিখে ইয়াটা লিখছি, যাদের জীবন নেই। কাদের জড়র জীবন নেই, খুব সংক্ষিপ্তভাবে আমি লিখে গেলাম। এখন আমরা একটু বইটা দেখি। আমাদের চারপাশে ছড়িয়ে ছিটিয়ে আছে বিভিন্ন বস্তু। তাদের কারো জীবন আছে, কারো নেই। চেয়ার, টেবিল, হাঁড়ি, পাতিল, ইট, লোহা। কেমন বস্তু? এরা নড়াচড়া করতে পারে না। এক স্থান থেকে আমরা তাদের না সরালে তারা সরতেও পারবে না, তাদের বড়ও হবে না, এবং তাদের কোনো খাবারেরও প্রয়োজন নাই, তাই না? এক স্থানে ফেলে রাখলে সেখানেই থাকবে। এই জিনিসগুলো হচ্ছে জড়। এদের কোনো জীবন নেই, নিজের কিছু করার ক্ষমতা নেই। আর জীবের ক্ষেত্রে তুমি দেখো, মানুষের ক্ষেত্রেই দেখো, একদম আমরা নিজেরা দেখি, আমরা হাত পা নাড়তে পারছি, আমাদের খাবার দরকার হচ্ছে। আর কি দরকার হচ্ছে? আমাদের বেড়ে ওঠার জন্য একটা পরিবেশ দরকার হচ্ছে, আমাদের বেঁচে থাকার জন্য শ্বাস প্রশ্বাস নিতে হচ্ছে, অনেক কিছু দরকার হচ্ছে। এবং আমরা প্রাণবন্ত, জীবন আছে আমাদের। এই কারণে এই দুইটা হচ্ছে ডিফারেন্স। এখন আমি ছবিগুলোর থেকে নামগুলো একটু আলাদা করি। দেখো, 1 নম্বরে আছে কি? বাটি। 2 নম্বরে মাছি। 3 নম্বরে পাখি। 4 টেবিল। 5 গ্লাস। 6 কলম। এখন খুব এই জিনিসগুলো থেকে আমরা খুব সহজে করি। বাটি যে, সে হচ্ছে জড়। মাছি যে, সে হচ্ছে জীব। পাখি জীব, টেবিল জড়, গ্লাস সেটাও জড় পদার্থ, কলম তো অবশ্যই জড় পদার্থ। এই ছবিগুলির জন্য এই জন্য দেওয়া হয়েছে যেন আমরা বুঝতে পারি যে জীবজগতের ভ্যারাইটিগুলো। ঠিক আছে? আচ্ছা, এই অধ্যায় থেকে আমরা কি কি পড়বো? এই অধ্যায় শেষে আমরা জানবো হচ্ছে জীবের প্রধান বৈশিষ্ট্য। প্রধান বৈশিষ্ট্যের আলোকে জীবজগতের শ্রেণীকরণ করতে পারবো। সপুষ্পক ও অপুষ্পক উদ্ভিদের বৈশিষ্ট্য ব্যাখ্যা করতে পারবো। মেরুদণ্ডী এবং অমেরুদণ্ডী প্রাণীর পার্থক্য করতে পারবো। চারপাশে জীবজগৎ সম্পর্কে সচেতন হব। যেহেতু আমরা জীব সম্বন্ধে জানবো, অবশ্যই সচেতন হব। এবং মানব জীবনে এইসব জীবের যে গুরুত্ব আছে, আমাদের কি কি প্রয়োজনে তাদের কি কি প্রয়োজন হচ্ছে তাদের, আমরা কিভাবে তাদের উপর নির্ভর করছি, তাদের যে গুরুত্বটা আছে সেটা উপলব্ধি করতে পারবো। আর বিদ্যালয়ের চারপাশে পরিবেশে অবস্থিত জীবের শ্রেণীবিন্যাস এবং পোস্টারে
প্রদর্শন করতে পারবো। আমাদের আশেপাশে বিদ্যালয় বলো, বাসা বাড়ি বলো, সবকিছুর আশেপাশে যে প্রাণীগুলো আছে তাদেরকে খুব ভালোভাবে আলাদা করে নিতে পারবো। যেটা আমরা সামনে আগাচ্ছি তখনই পড়তে পারবো, শ্রেণীবিন্যাস করব কোটে তাদেরকে আমরা ভালো মতো বুঝতে পারবো। ঠিক আছে, আচ্ছা এর পরের অধ্যায়ে চলে যাই। জীবের বৈশিষ্ট্য। আমরা তো জানলাম জীব কি, এখন জীবের বৈশিষ্ট্যটা জানবো। বৈশিষ্ট্য এইমাত্র আমরা বললাম আমাদের কি করতে হয়, আমরা হাত পা নাড়াতে পারি, আমরা চলাফেরা করতে পারি। তাহলে আমাদের প্রথম বৈশিষ্ট্য কি? জীবের চলন। এখন আমরা একটুখানি তোমাদের হবে, জীবের মধ্যে কিন্তু গাছপালাও পড়ছে। তাহলে গাছপালা কি চলতে পারে? না, গাছপালা চলতে না পারলেও গাছপালার ডালটা নড়বে, পাতা নড়ছে বাতাসে। তারপরে আমরা যখন গাছে গিয়ে একটা আঘাত করছি সে একটু সরে যাচ্ছে, তারপর আবার সাইড হচ্ছে, তাই না? গাছ যখন ঝড় হচ্ছে একটু বাঁকা হয়ে যাচ্ছে, ঝড়ের বাতাসটা সে নিতে পারছে না, বাঁকা হচ্ছে। এই যে চেঞ্জগুলো হচ্ছে, আমরা তো নিজেরা চলাফেরা করতে পারছি, মাছি সে উঠতে পারতেছে, পাখি সেও উঠতে পারতেছে, তাই না? এই জিনিসগুলি হচ্ছে জীবের বৈশিষ্ট্যের মধ্যে প্রথমটা, চলন। সে চলাফেরা করতে পারবে বা নড়াচড়া করতে পারবে, বা অথচ জড়বস্তু এটা কিছুই পারবে না। ঠিক আছে, আচ্ছা পরবর্তীটাতে চলে যাই, খাদ্য গ্রহণ। এটাও খুব ইম্পর্টেন্ট। আমাদের বেঁচে থাকতে হলে খুব জরুরি হচ্ছে আমাদের খাবার খেতে হবে। খাবার না খেলে আমরা পুষ্টি পাবো না, পুষ্টি না পেলে আমরা মারা যাব। আমাদের বেঁচে থাকার জন্য কি কি দরকার? খাবার দরকার, পানি দরকার। গাছের কি কি দরকার? পানি দরকার। আর তুমি পশু পাখি দেখো, তাদের খাবার দরকার, পানি দরকার। যাদেরই জীবন আছে তাদের বেঁচে থাকার জন্য অবশ্যই খাদ্য গ্রহণ করতেই হবে, না হলে তারা মারা যাবে। কিন্তু জড় পদার্থ দেখো, একটা টেবিলই দেখো, টেবিলের কি কিছু খাবার দরকার আছে? তুমি কোনো খাবার দাও টেবিলকে? দাও না, কারণ তাদের কোনো খাবার দরকার নেই। মানুষ যারা, মানে প্রাণী যারা, তারাই খাবার গ্রহণ করে। এটা হচ্ছে জীবের দ্বিতীয় বৈশিষ্ট্য। 3 নম্বর বৈশিষ্ট্য, প্রজনন। এই শব্দটা একটু নতুন তোমাদের জন্য, আমি খুলে বলছি। শব্দটা হচ্ছে এরকম, আমাদের বংশবৃদ্ধি করা হয়, জীবের বংশবৃদ্ধি হয়। কিভাবে হয়? ধরো তোমার দাদা ছিলেন, তোমার দাদার ছেলে হচ্ছে, তার ছেলে হচ্ছে তোমার বাবা, তোমার বাবার সন্তান হচ্ছে তুমি। তোমাদের ধীরে ধীরে বংশটা সামনে আগাচ্ছে, তোমাদের বংশবৃদ্ধি হচ্ছে। ঠিক তেমনি দেখো একটা গাছ, গাছের থেকে বীজ হচ্ছে, বীজ থেকে নতুন চারা গাছ হচ্ছে, সেই চারা গাছ বড় হচ্ছে, তার কাছ থেকে আবার নতুন চারা গাছের বীজ পাওয়া যাচ্ছে। ঠিক পশু পাখির ক্ষেত্রে এরকমই বংশবৃদ্ধি হচ্ছে। এই বংশবৃদ্ধিটাকে আমরা প্রজনন বলি। দেখো 3 নাম্বার বৈশিষ্ট্যটা দেখো, প্রতিটি জীবই বংশবৃদ্ধি করতে পারে। প্রাণীর বাচ্চা হয়, উদ্ভিদের চারা হয়, কিন্তু জড় বস্তু কখনোই, তোমার যে কলমটা সেটা কখনোই আরেকটা কলম তৈরি করতে পারবে না, বা এই কলম থেকে ছোট একটা বাচ্চা কলম কখনোই হবে না। ঠিক আছে, তো জীবের বৈশিষ্ট্যের মধ্যে প্রজননটা আছে, মানে বংশবৃদ্ধি। আচ্ছা 4 নাম্বার চলে যাই, আমি পাশে লিখছি। রেচন। রেচনটা কি? রেচনটাও একটুখানি নতুন তোমাদের জন্য। রেচনটা হচ্ছে আমরা এই যে খাবার খাচ্ছি, তারপরে বাতাস, কার্বন ডাই অক্সাইড ছাড়ছি, অক্সিজেন গ্রহণ করছি, আমরা তো এটা জানি। আমরা নিঃশ্বাসে কার্বন ডাই অক্সাইড ছাড়ি এবং নিঃশ্বাস গ্রহণ যখন করি তখন অক্সিজেন গ্রহণ করি, এই জিনিসটা জানো? আচ্ছা আমি একটু পাশে লিখে দেই, আমরা নিঃশ্বাস গ্রহণ করি, শ্বাস গ্রহণ করি হচ্ছে
আমরা শ্বাস গ্রহণ করি অক্সিজেন, শ্বাস ত্যাগ করি কার্বন ডাই অক্সাইড। তেমনি উদ্ভিদের ক্ষেত্রে কি হয়, উদ্ভিদ শ্বাস গ্রহণ করে কার্বন ডাই অক্সাইড, শ্বাস ত্যাগ করে অক্সিজেন। ঠিক আছে। আচ্ছা, এখন চলে যাই রেচন। আমরা যে খাবার দাবার খাচ্ছি এটা কি হচ্ছে, অবশিষ্ট হিসাবে আমাদের ত্যাগ হয়ে যাচ্ছে। আমরা ত্যাগ করছি কিভাবে, মলমূত্র হিসাবে আমরা ত্যাগ করে দিচ্ছি খাবারের উচ্ছিষ্ট অংশটা। আমাদের খাবার থেকে যে প্রয়োজনীয় যে শক্তি দরকার, ভিটামিন দরকার, আমিষের যে শক্তিটা দরকার, সেই সব শক্তি শরীর গ্রহণ করে নিচ্ছে, অবশিষ্ট যে উচ্ছিষ্টতা থাকছে তা মলমূত্র হিসেবে ত্যাগ করে দিচ্ছে। ঠিক তেমনি গাছের ক্ষেত্রে গাছ উচ্ছিষ্ট হিসাবে গ্রহণ করছে সে খাদ্য হিসাবে কার্বন ডাই অক্সাইড, কিন্তু ত্যাগ করছে অক্সিজেন। সেক্ষেত্রে আমাদের রেচন প্রক্রিয়াটা হচ্ছে, যখন আমরা কোনো কিছু শরীর থেকে উচ্ছিষ্ট অংশ ত্যাগ করি, প্রাণী যখন তার শরীর থেকে উচ্ছিষ্ট অংশটা ত্যাগ করছে, সেটা হচ্ছে রেচন প্রক্রিয়া। দেখো 4 নম্বর বৈশিষ্ট্যটা একটু পড়ো। প্রতিটি জীব বিশেষ প্রক্রিয়ায় তার দেহে উৎপাদিত বজ্র পদার্থ বাইরে বের করে দেয়। এই প্রক্রিয়াটাই রেচন। বজ্র পদার্থ কি, আমাদের অপ্রয়োজনীয় অংশ, আমাদের শরীরে যে জিনিসটা দরকার নেই সেটা, খাবার অবশিষ্ট অংশটা। আচ্ছা, মূত্র ও কার্বন ডাই অক্সাইড ত্যাগ এক ধরনের রেচন প্রক্রিয়া। আচ্ছা, জড় পদার্থের ক্ষেত্রে কি এরকম কিছু হবে? তাদের কি কখনো মলমূত্র ত্যাগ হয়েছে, বা বাতাসেরই কি কোনো দরকার হয়েছে? হয়নি। আচ্ছা, রেচন হচ্ছে জীবের 4 নম্বর বৈশিষ্ট্য। এবার চলে যাই 5 নম্বর বৈশিষ্ট্যে। 5 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে অনুভূতি। অনুভূতি অনুভূতি জিনিসটা কি, এই শব্দটা তোমরা শুনেছো, এটা নতুন না, তোমাদের শোনা আছে। অনুভূতি হচ্ছে এরকম, এখন আমরা যখন ক্লাস শেষে বন্ধুরা দুষ্টামি করব, কলম দিয়ে একজন আরেকজনকে খোঁচা দেব, ঠিক না? বা সুই দিয়ে একজন আরেকজনকে যখন খোঁচা দিচ্ছি, তখন কি হচ্ছে, আমাদের ব্যথা লাগছে, তাই না? এইটাই হচ্ছে আমাদের অনুভূতি। আমরা ফিল করতে পারছি, আমরা অনুভব করতে পারছি আমার শরীরে যে আমাদের যে চামড়াটা, সেই চামড়ায় কিছু একটা আমাদেরকে আঘাত করছে, ঠিক আছে? বা আমার একটা চড়ই মারা হলো, তোমার টিচার বা তোমার আম্মু রাগ করে তোমাকে একটা চড় মারলেন, তুমি কি গালে ব্যথা পাচ্ছ না? এটা হচ্ছে অনুভূতি। এই অনুভূতিটা হচ্ছে তোমার গালে তুমি বুঝতে পারলে যে হ্যাঁ একটা ব্যথা আছে, কারণ আমি একটা চড় খেয়েছি। এই অনুভূতিটা শুধু প্রাণী অনুভব করে। ব্যথা পাওয়া বলো, ভালো লাগা বলো, খারাপ লাগা বলো, শুধু প্রাণীর ক্ষেত্রেই হয়। জড় পদার্থের এমন কোনো রকম অনুভূতি নাই, কোনো ফিল নাই, ঠিক আছে? আচ্ছা, তারপরে চলে যাই 6 নম্বর বৈশিষ্ট্য। শ্বাস প্রশ্বাস। আচ্ছা, শ্বাস প্রশ্বাস, এই এখনই আমরা এই কথাগুলোর দিকে আবার একটু চলে যাব। শ্বাস প্রশ্বাস আমাদের খুব ইম্পর্টেন্ট একটা বিষয় হচ্ছে বেঁচে থাকার জন্য শ্বাস গ্রহণ করা। আমরা যদি প্রতি মুহূর্তে এই যে নিঃশ্বাস গ্রহণ করছি, এটা যদি বন্ধ হয়ে যায় আমরা মারা যাব। আমরা প্রতি মুহূর্তে বাতাস থেকে কার্বন ডাই অক্সাইড অক্সিজেন যদি গ্রহণ না করি, তাহলে আমরা মারা যাব। এবং ঠিক ওই রকমই আমাদের শরীর থেকে যদি কার্বন ডাই অক্সাইডটা নিঃশ্বাস প্রশ্বাসের আকারে না ছাড়ি, তাহলেও আমরা মারা যাব। প্রত্যেকটা প্রাণীর জন্য মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে শ্বাস গ্রহণ এবং শ্বাস ত্যাগ। তুমি নিঃশ্বাস বন্ধ করে থাকো, 1 মিনিট থাকতে পারবে না, তোমার দম বন্ধ হয়ে আসবে, তোমার মনে হচ্ছে তুমি মারা যাচ্ছ। তাহলে তুমি 1 মিনিট শ্বাস গ্রহণ না করে থাকতে পারছো না, এটা কতটা ইম্পর্টেন্ট। ঠিক তেমনি যখন তুমি মারা যাবে, তখন আর কোনো শ্বাস প্রশ্বাসের দরকার হবে না, শেষ। তো যতদিন তুমি বেঁচে আছো, প্রতি মুহূর্তে তোমাকে নিঃশ্বাস গ্রহণ করতে হবে এবং নিঃশ্বাস ত্যাগ করতে হবে। নিঃশ্বাস ত্যাগ করাটা হচ্ছে প্রশ্বাস। প্রশ্বাস হচ্ছে শ্বাস ত্যাগ। আচ্ছা, এখানে একটুখানি বলি আমি শ্বাস ত্যাগের। এটা প্রত্যেকটা প্রাণীর ক্ষেত্রে শ্বাস যখন তুমি গ্রহণ করবে, তখন অক্সিজেন গ্রহণ করবে, এর সংকেত হচ্ছে
CO2 O2টা তোমরা পরে জানো, জাস্ট এখন দেখে রাখো, তোমরা বাংলাটাই লেখো অক্সিজেন। প্রত্যেকটা প্রাণী নিঃশ্বাস যখন গ্রহণ করে সেটা হচ্ছে অক্সিজেন, আর একমাত্র গাছের ক্ষেত্রে হচ্ছে যখন সে নিঃশ্বাস গ্রহণ করে সে অক্সিজেন গ্রহণ করে না, তখন সে কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে। উচ্চারণটা কি? কার্বন ডাই অক্সাইড। এর সংকেত হচ্ছে সি বড় হাতের ও, আর নিচে হচ্ছে 2 CO2। জাস্ট এটা জেনে রাখো, হ্যাঁ, কার্বন ডাই অক্সাইডের সংকেতটা জেনে রাখো, এত ডিটেলস এখন দরকার নেই। তো আমাদের এখানে একটু ডিফারেন্সটা কি হচ্ছে, প্রত্যেকটা প্রাণী নিঃশ্বাস গ্রহণ করছে অক্সিজেন, নিঃশ্বাস ত্যাগ করছে কার্বন ডাই অক্সাইড। গাছের ক্ষেত্রে ঠিক তার উল্টোটা, সে নিঃশ্বাস গ্রহণ করছে কার্বন ডাই অক্সাইড এবং নিঃশ্বাস ত্যাগ করছে অক্সিজেন। ঠিক আছে, কিন্তু তার মধ্যেও এই অক্সিজেন ত্যাগ এবং কার্বন ডাই অক্সাইড গ্রহণের প্রক্রিয়া চলছে যতদিন গাছটা বেঁচে আছে, ঠিক মানুষের মতো বা অন্য সব প্রাণীর মতো। আচ্ছা, এখন গেল শ্বাস ত্যাগ। তারপরের বৈশিষ্ট্যটা হচ্ছে বৃদ্ধি। বৃদ্ধিটা কি? বৃদ্ধি হচ্ছে আমরা যে ধীরে ধীরে বড় হচ্ছি না, প্রতিদিন আমরা একটু একটু, আমরা কি প্রতিদিন একটু একটু মাপি আমাদের হাইট কত বাড়তেছে, আমি একটু লম্বা হচ্ছি কিনা, আমি আম্মুর থেকে একটু লম্বা হচ্ছি কিনা, বা আমি আব্বুর কাছাকাছি যেতে পারছি কিনা, আমরা কিভাবে আমাদের হাইটটা মাপি? অনেকেই মাপো, ছোটবেলায় আমিও করেছি। আমি কবে লম্বা হব, আমি কবে বড় হব, তাই না? এটা খুব একটা মজার বিষয়। তো প্রত্যেকটা প্রাণী বড় হবে, তাদের বৃদ্ধি ঘটবে। আম্মু বলে না, খাবার খাও, বেশি করে খাবার খাও, ভালো মতো খাবার খাও, নাহলে লম্বা হবা না, বড় হবা না। হ্যাঁ, এটাই হচ্ছে প্রাণীর বৈশিষ্ট্য। আমরা প্রাণী বলে আমরা বড় হব, ছোট থেকে ধীরে ধীরে বৃদ্ধি বড় হব। ছোটবেলায় তুমি কত ছোট ছিলে চিন্তা করো, তোমাকে কোলে নিয়ে হাঁটতে পারতো। এখন কি কেউ তোমাকে কোলে নিয়ে হাঁটতে পারবে? পারবে না, কারণ তুমি বড় হয়ে গেছো। তুমি আরো যখন বড় হবে তখন কি হবে, তুমি আরেকটা ছোট বাবুকে কোলে নিবে, বা এখনই নিচ্ছ। এই যে আমাদের প্রক্রিয়াটা, বৃদ্ধির প্রক্রিয়াটা, এটা জীবের ক্ষেত্রে হবে, পশু পাখিও হবে। পশু পাখি নিশ্চয়ই জানো, পাখির বাচ্চা বড় হচ্ছে, তারপরে গাছের ছোট গাছ বড় বিরাট বৃক্ষ হচ্ছে। এই যে বৃদ্ধিটা, এটা প্রাণীর ক্ষেত্রে হবে, জড় পদার্থের ক্ষেত্রে হবে না। তো আমাদের 7 নাম্বারটা হচ্ছে বৃদ্ধি, আর 8 নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে একটু নতুন শব্দ, অভিযোজন। অভিযোজন এই শব্দটাও তোমাদের জন্য একটু নতুন। অভিযোজন হচ্ছে আমি যেই পরিবেশে আছি সেই পরিবেশের সাথে নিজেকে খাপ খাইয়ে নেয়া। মানে ধরো তুমি গ্রামে আছো, গ্রামের সুন্দর সবুজ পরিবেশের সাথে তুমি খুব ভালোভাবে আছো, তুমি সবুজ দেখছো, গ্রামে মাঠে খেলাধুলা করছো। এখন যদি তোমাকে শহরে নিয়ে আসা হয়, তুমি কি থাকতে পারবে না? পারবে, একটু কষ্ট হবে। হ্যাঁ, তোমাকে অ্যাডজাস্ট করে নিতে, যেমন তুমি সবুজ দেখতে পাচ্ছ না, অনেক বড় খেলার মাঠ পাবে না, অনেক বন্ধুদের তুমি পাবে না, কিন্তু তুমি বাঁচতে পারবে এবং ধীরে ধীরে শহরের জীবনে অভ্যস্ত হতে পারবে। এইটাই হচ্ছে অভিযোজন ক্ষমতা। প্রাণীকে এক পরিবেশ থেকে আরেক পরিবেশে নিয়ে গেলে সে ওই পরিবেশে নিজেকে খাপ খাইয়ে নিতে পারে। ঠিক আছে, একটু কষ্ট হলেও সে অবশ্যই খাপ খাওয়াতে পারে। এটাই হচ্ছে প্রাণীর 8 নাম্বার বৈশিষ্ট্য, অভিযোজন ক্ষমতা। ঠিক আছে, এই যে 8টা বৈশিষ্ট্য প্রাণীর, সবাই কি খাতায় লিখেছো? একটু খাতায় লেখো সবাই। এই 8টা বৈশিষ্ট্য খুব ভালো মতো পড়তে হবে এবং মনে রাখতে হবে। একটু লেখো তোমরা সবাই। আচ্ছা, আমি সাথে সাথে বলছি আমাদের যে দলগত কাজগুলো করতে হবে, যেমন তোমার পরিবেশ থেকে একটা উদ্ভিদ গ্রহণ করো, এর মধ্যে জীবের কি বৈশিষ্ট্য আছে তা পোস্টার কাগজে লিখো এবং বোর্ডে প্রদর্শন করো। এখন আমাদের যে প্রাণীর যে বৈশিষ্ট্যগুলো, প্রাণীর বৈশিষ্ট্যগুলো আমরা কি এখন উদ্ভিদের ক্ষেত্রেও দেখাতে পারবো না? দেখো তো, আমি বলি তোমরা বুঝতে পারো কিনা। উদ্ভিদের চলন ক্ষমতা আছে,
চলন ক্ষমতা কি? উদ্ভিদ নড়াচড়া করতে পারে। আমি এখানে এটা বলবো না উদ্ভিদ এক স্থান থেকে আরেক স্থানে যেতে পারে, বলবো উদ্ভিদের নড়াচড়ার ক্ষমতা আছে। বাতাসে উদ্ভিদের পাতা নড়তে পারে, ডাল নড়তে পারে। আচ্ছা, উদ্ভিদ খাদ্য গ্রহণ করে কিভাবে? উদ্ভিদ খাদ্য গ্রহণ করে বাতাস থেকে কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে এবং সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় নিজের খাদ্য নিজে তৈরি করে। সালোক সংশ্লেষণ প্রক্রিয়া তো জানো, আশা করি জানো। আচ্ছা, তারপরে হচ্ছে প্রজনন, উদ্ভিদ বংশবৃদ্ধি করে। তারপরে উদ্ভিদের রেচন ক্ষমতা আছে, উদ্ভিদ কি করে? উচ্ছিষ্ট হিসাবে অক্সিজেন ত্যাগ করে। আচ্ছা, অনুভূতি, উদ্ভিদের তো অবশ্যই অনুভূতি আছে। যখন তুমি একটা কাঁঠাল গাছের পাতাটা ছিঁড়বে, দেখবে কি হচ্ছে? সাদা সাদা কষ পড়ছে, তাই না? আবার কাঁঠাল পাতা না হোক, অন্য গাছেরও তুমি যখন গাছের ডালটা কাটছো, ডাল থেকে হালকা হলেও, সব গাছেরই হালকা হলেও কিছু তরল পদার্থ বের হয়, একদম স্লাইড হলেও বের হয়। তার মানে তার অনুভূতি আছে, তার ডালটা কাটা হয়েছে, সে ফিল করতে পারছে, তার পরিবর্তন হচ্ছে। আচ্ছা, শ্বাস প্রশ্বাস, উদ্ভিদ কি করছে? কার্বন ডাই অক্সাইড গ্রহণ করছে আর ত্যাগ করছে কি? অক্সিজেন। তাহলে তো অবশ্যই শ্বাস প্রশ্বাস আছে। বৃদ্ধি, উদ্ভিদের বৃদ্ধি হচ্ছে, ছোট চারা গাছ বড় হচ্ছে। অভিযোজন, উদ্ভিদকে তুমি মাটি থেকে তুলে যদি টবে রাখো, ছোট একটা চারা গাছকে মাটি থেকে তুলে টবে রাখো, সে বড় হবে না? তুমি পানি দিচ্ছ, রোদে রাখছো, তাহলে তো সে বড় হবে। তাহলে এক জায়গা থেকে আরেক জায়গায় সে থাকতে পারছে? পারছে। তো অভিযোজন ক্ষমতাটাও তার বৈশিষ্ট্য হবে। তাহলে এই যে 8টা বৈশিষ্ট্য উদ্ভিদের ক্ষেত্রেও হবে। ঠিক আছে? আচ্ছা, পরবর্তীটাতে চলে যায়। পরবর্তী দলগত কাজ হচ্ছে গরু, ছাগল, মাছ, পোকামাকড়, ব্যাঙের ছাতা, পিঁপড়া, আম, জাম, কাঁঠাল, আরো অনেকগুলো নাম দিয়ে এগুলো সব সংগ্রহ করতে হবে। এগুলোর মধ্যে কোনটা জড় এবং কোনটা জীব, এটা 2 শ্রেণীতে ভাগ করতে হবে। ভাগ করে টানিয়ে দাও। তাহলে আমি চট করে বোর্ডের মধ্যে লিখে ফেলি, জীব আর জড় দিয়ে ভাগ করে তোমরা খাতায় অবশ্যই তুলবে। হ্যাঁ, আমিও লিখছি, তোমরাও লেখো সাথে। এটা মুছে দিলাম। চলো তাহলে আমরা ভাগ করে লিখি। খাতায় লেখো তোমরা সবাই। এরকম একটা দাগ টানো, ভাগ করে নাও, আর এটা লেখো জড়। সরি। এখন দেখি কি কি নাম আছে। গরু, গরু কোথায় পড়বে? অবশ্যই জীব। তারপরে কি আছে? ছাগল, সেটাও জীব। তারপরে আছে মাছ, পোকামাকড়। দেখো সবাই বুঝতেছো তো? আমি লিখে যাচ্ছি নাকি সবাই বুঝতেছো কোনটা জীব কোনটা জড়? ব্যাঙের ছাতা, ব্যাঙের ছাতা কি বলতো? ব্যাঙের ছাতা একরকম উদ্ভিদ। ব্যাঙের ছাতা দেখেছো? ব্যাঙের ছাতা হচ্ছে বড় বড় গাছগুলোতে যখন শ্যাওলা পড়ে, ওই স্যাঁতস্যাঁতে জায়গায় দেখবা ছোট্ট ছাতার মতো একটা উদ্ভিদ। দেখো এই যে এইরকম, আমি এঁকে দেখাই, এই যে এইরকম থাকে। এই যে এরকম শ্যাওলার মধ্যে এরকম উঠে থাকে, দেখবা। অবশ্যই দেখেছো, ব্যাঙের ছাতা আমরা সবাই চিনি। এটাও একরকম উদ্ভিদ। ব্যাঙের ছাতা। তারপরে হচ্ছে কি? পিঁপড়া। পিঁপড়া কি? অবশ্যই প্রাণী। আচ্ছা, এইখানে একটা আছে আম। আম, জাম, কাঁঠাল, সরিষা, মরিচ গাছের চারা। তাহলে কি হচ্ছে? এগুলি আম গাছ, জাম গাছ, কাঁঠাল গাছ, সরিষা, মরিচ গাছের চারা সব কোথায় যাচ্ছে? প্রাণীতে যাচ্ছে, মানে জীবে যাবে, এদের জীবন আছে। আম,
জাম, কাঁঠাল একসাথে লিখছি আমি, হ্যাঁ, সরিষা, মরিচ গাছের চারা। ঠিক আছে, আচ্ছা এর পরেরটা দেখো। এরপরে আমরা কি দেখছি, পরে আছে হচ্ছে ইট। ইট অবশ্যই জড়ো। তারপরে কি আছে, পাথর, পানি, থালাবাটি। দেখো জীব আর জড় আমি দুটা ভাগ করে দিলাম, তোমাদের দলগত কাজ আমি সহজ করে দিচ্ছি। লিখে ফেলো সুন্দর করে, আমাদের এই কাজটা হয়ে যাবে। লিখেছো? আচ্ছা, এতক্ষণ আমরা কি পড়লাম, জীব কি, জড় কি, জীবের বৈশিষ্ট্য কি, জড়র কি কি বৈশিষ্ট্য নাই জীবের আছে, কোন কোন ভাগে আমরা জীবকে দিতে পারি, কোন পাশে জড়কে দিতে পারি। এখন জীবের আরেকটু বর্ণনা করব, সেটা কি, জীবকে আমরা কি কি ভাবে ভাগ করতে পারি। জীবকে ভাগ করতে পারি, হ্যাঁ, জীবকে কেন ভাগ করব বলো তো? কিছু কিছু পার্থক্য আছে না, ধরো আমাদের থেকে গাছের কিছু পার্থক্য আছে না, গাছের থেকে এই যে একটু আগে বললাম ব্যাঙের ছাতা, ব্যাঙের ছাতাও একরকম গাছ, একরকম সাধারণ গাছের মতো না। আবার পশু পাখি, তারা কি সব আমাদের সাথে মিলছে? মিলছে না। তো এই যে আলাদা ভাগগুলো আছে, এইগুলি আমাদের সহজে বোঝার জন্য, প্রাণী জগৎটাকে খুব সহজে আমরা যেন আলাদা করে বুঝতে পারি, কার কোন বৈশিষ্ট্য, কে কেমন, কে হিংস্র, কে নিরীহ, কাকে আমরা আমাদের কাজে ব্যবহার করতে পারি, কোন জিনিসটা আমাদের অপ্রয়োজনীয় হবে এবং অপকারী হবে। যেমন এই যে ব্যাঙের ছাতাটা দেখো, আমরা কি ব্যাঙের ছাতা খেতে পারি? সাধারণত গাছে যে ব্যাঙের ছাতাগুলো হয় এগুলো আমরা খেতে পারি না, এগুলো বিষাক্ত হয়। কিন্তু মাশরুম নামে ব্যাঙের ছাতা আছে, ওগুলো আমরা আবার খেতে পারি, এটা অনেক পুষ্টিকর খাবার। এই মাশরুমের মধ্যে, ব্যাঙের ছাতার মধ্যে কিছু ভাগ আছে, কিছু ভাগ আছে আমাদের জন্য পুষ্টিকর, কিছু ভাগ আছে আমাদের জন্য বিষাক্ত। এই জিনিসগুলি যদি আমরা না জানি, আমরা কিন্তু খেতে পারবো না, বা খেলেও আমাদের ক্ষতি হবে, আমরা মারা যেতে পারি বিষাক্তটা খেলে। এই সুবিধাগুলোর জন্য জীববিজ্ঞানীগণ আমাদের এই প্রাণীগুলোকে বিভিন্ন শ্রেণীতে ভাগ করে নিয়েছেন। জীববিজ্ঞানী কি? জীববিজ্ঞানী হচ্ছে জীব জগৎটাকে নিয়ে যারা অনেক বেশি গবেষণা করেছেন, পরীক্ষাগারে বলো বা ল্যাব যেটা একই, ওইখানে জীব জগৎকে নিয়ে, প্রত্যেকটা জীবকে নিয়ে তারা গবেষণা করেছেন, অনেক ডিটেলস চিন্তা করেছেন, তাদের প্রত্যেকের বৈশিষ্ট্য নিয়ে চিন্তা করেছেন, করে করে তারা এই জীব জগৎটাকে ভাগ করেছে। তাহলে জীববিজ্ঞানী কারা? যারা হচ্ছে জীব সম্বন্ধে বা প্রাণী সম্বন্ধে যাদের অনেক জ্ঞান আছে, আছে, ঠিক আছে। আচ্ছা, এখন এরকম দুইজন বিজ্ঞানী মার্গিউলিস এবং হুইটেকার, দুইজন বিজ্ঞানী
আমি নামটা লিখি, একটু কঠিন তো, তোমরা আমার সাথে সাথে একটু বলো, তাহলে তোমাদের উচ্চারণ করতে সুবিধা হবে। মার গিউ লিস। আচ্ছা, আরেকজন কি? হুইটেকার। হুইটেকার। এই দুইজন বিজ্ঞানী 1978 সালে একদম এখনকার যে প্রাণীদের রাজ্যে ভাগ করা হয়েছে সর্বাধুনিকভাবে তারা একটা শ্রেণী বিভাগ দিয়েছে, যেটা এখন পর্যন্ত সময়ে যত সময় যাচ্ছে প্রত্যেক বিজ্ঞানী তো গবেষণা করছে, করে একজন একটা গবেষণার ফল দিল, প্রাণী জগৎকে 5 ভাগে ভাগ করা যায়, আরেকজন বললো না আরেকটা বাদ পড়ে গেছে 6 ভাগে, এরকম তো গবেষণা চলছে। চলতে চলতে 1978 সালে বিজ্ঞানী মার্গিউলিস এবং হুইটেকার দুইজন সর্বাধুনিক, একদম সর্বাধুনিক বলতে এরকম যে এর মধ্যে কোনোটা বাদ পড়েনি, কোনো প্রাণী বাদ পড়ে নাই এই শ্রেণী বিভাগের মধ্যে, সেইভাবে একটা জীবজগতের একটা শ্রেণী বিভাগ করেছেন। ঠিক আছে, এই দুজন বিজ্ঞানী মার্গিউলিস এবং হুইটেকার 1978 সালে। সালটা খুব ভালোভাবে মনে রাখবে, নাম দুটো মনে রাখবে, কারণ তোমাদের এখন সৃজনশীল প্রশ্নের সাথে সাথে কি হচ্ছে, বহু নির্বাচনী প্রশ্ন থাকছে, মানে মাল্টিপল চয়েস কোশ্চেন থাকছে। 4টা কোশ্চেন থেকে তোমাকে উত্তরটা লিখতে হচ্ছে। এই উত্তরটা লেখার জন্য তোমার এই টাইপের ছোট্ট ছোট্ট লাইন কিছু আছে যেগুলো তোমাদের প্রশ্ন হিসাবে চলে আসবে। এই বইটা পড়বে এবং সাথে এই জিনিসগুলো মনে রাখবে। ঠিক আছে? আচ্ছা, আমি এখন চলে যাই জীবজগতের শ্রেণী বিভাগে কি কি আছে সেটা আমরা একটু দেখি। জীবজগতের শ্রেণীকরণ। শ্রেণীকরণ মানে কি? শ্রেণীকরণটা আমি একটু আলাদা করে তোমাদের বোঝানোর জন্য লিখি, এটা হচ্ছে আলাদা করা হতে পারে। মানে আমরা এই যে এই যে প্রাণীগুলোকে তাদের বৈশিষ্ট্য অনুযায়ী আলাদা করে দিচ্ছি। ঠিক আছে, একটা নাম হচ্ছে মনেরা, মনেরা। 2 নাম্বার হচ্ছে প্রোটিস্টা। কি? প্রোটিস্টা। 3 নাম্বার হচ্ছে ফানজাই। 4 নাম্বার হচ্ছে প্লান্টি। 5 নাম্বার হচ্ছে অ্যানিমেলিয়া। নামগুলো একটু দেখো, মনেরা, প্রোটিস্টা, ফানজাই, প্লান্টি, অ্যানিমেলিয়া। এই নামগুলো একটুখানি অপরিচিত শোনাচ্ছে, সাধারণ আমরা যে ভাষাগুলো পড়ছি ওরকম না, একটুখানি অপরিচিত, কিন্তু এগুলি হচ্ছে প্রাণী জগৎগুলোর নাম। এই নামগুলি খুব ভালোভাবে পড়তে হবে, মুখস্থ করতে হবে। আমরা যদি না জানি প্রাণীকে কোন জগতে ভাগ করা হচ্ছে, আমি পরবর্তীতে যখন আবারও পড়াইতে যাব আমরা কোন জগতে আছি, কোন প্রাণীটা কোন শ্রেণী বিভাগে পড়েছে আমরা বুঝতে পারবো না, বলতে পারবো না। তো আমাদের অবশ্যই এই নামগুলো ভালোভাবে মুখস্থ করতে হবে। নেক্সট ক্লাসে প্রত্যেকেই সুন্দর করে উচ্চারণ করে নাও। আমি আবারও বলি, মনেরা, প্রোটিস্টা, ফানজাই,
প্লান্টি, অ্যানিমেলিয়া। ঠিক আছে? আচ্ছা, এই যে প্রাণী জগতের যে ভাগগুলো আমি বললাম, এই ভাগগুলো সম্বন্ধে আমি আগামী ক্লাসে ডিটেলস আলোচনা করব, যেমন তাদের বৈশিষ্ট্য কি, কেন আমি তাদের প্রত্যেকটা ভাগে ভাগ করলাম। ঠিক আছে? ডিটেলস আমি আগামী ক্লাসে বলবো। এই ক্লাসে এই পর্যন্তই থাকুক। এই এই পর্যন্ত থাকুক। তাহলে এই পর্যন্ত থাকলে আমি হোমওয়ার্কটা দেই তোমাদেরকে। হোমওয়ার্কটা খুব সহজ একটা হোমওয়ার্ক, যেহেতু প্রথম অধ্যায় শুরু করেছি, আমি কঠিন কোনো হোমওয়ার্ক দেব না। লিখেছো তোমরা? আমি মুছছি এটা। SW হচ্ছে তোমরা তোমাদের বই থেকে বিশটা প্রাণীর নাম লিখবে। বিশটা প্রাণীর নাম খাতায় সুন্দর করে লিখে নিয়ে আসবে, বই থেকে খুঁজে খুঁজে বের করবে। বের করে আজকে যেমন আমরা দলগতভাবে যে কয়েকটা করলাম, এগুলো তো আছেই, এগুলো ছাড়া আরো 20টা প্রাণীর নাম লিখে নিয়ে আসবে। আর এই যে প্রাণী জগতের শ্রেণী বিভাগ বললাম 5টা, এই 5টা নাম একদম ক্লিয়ার করে শুদ্ধ উচ্চারণ করে মুখস্থ করবে। যদি শুদ্ধ উচ্চারণ না করো, তাহলে যখন পরীক্ষার খাতায় লিখবে তখন নামের বানানটা ভুল হয়ে যাবে, কারণ নাম বানানগুলো একটু কঠিন। ঠিক আছে? বাসায় ভালোভাবে লিখবে, বারবার পড়বে আর লিখবে। লেখা না হলে পড়া মনে থাকে না। ঠিক আছে? অবশ্যই আমি আশা করব তোমরা পড়াগুলো শেষ করে নিবে। 20টা প্রাণীর নাম আমি নেক্সট ক্লাসে SW পাবো। ঠিক আছে? আজকে এই পর্যন্তই। ভালো থেকো সবাই।